ও এইবার এই পরিবর্তনটাই হচ্ছে, অন্যান্য বার হয় না। এবার এনারা প্রতি বছর ঘর ভাড়া দিয়ে থাকেন, যারা দুস্থ লোক তাদের কাছে তো পয়সা নেনই না এবং থাকে। তাহলে স্যার প্রোগ্রাম তো 4 দিন। বহরমপুর স্টেট বাস স্ট্যান্ড থেকে সরাসরি এসে আমি সিউড়ি যাওয়ার একটা টিকিট কাটলাম, কেননা দুর্গাপুরে যাওয়ার গাড়িটা আছে 10টা 20-তে সকালবেলায়। তার আগে 9টা 25-এ ছাড়বে এখান থেকে, ডাইরেক্ট সিউড়ি যাবো। ওখান থেকে জয়দেবের ডাইরেক্ট গাড়ি ধরে নিয়ে আমরা সহজে চলে যাব মেলাতে। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। স্টেট বাস স্ট্যান্ডটা একবার দেখে নাও, বহরমপুর স্টেট বাস স্ট্যান্ড। চলো উঠে এবার তোমাদেরকে নিয়ে যাবো সিউড়িতে, ওখান থেকে গাড়ি ধরে একবার ডাইরেক্ট জয়দেবের মেলাতে নিয়ে চলে যাব। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমি এখন সিউড়িতে যাব স্টেট বাসে করে, 81 টাকা করে নিল জনপ্রতি। চলুন এবার বাসে উঠি। চলো, বাস এখনো ফুল হয়নি, সব উঠছে। সিউড়ি বাস স্ট্যান্ডে নেমে গেছি, এখান থেকে এবার জয়দেবের গাড়িটা ধরবো, দিয়ে তারপরে যাব। ওই ঘন্টাখানেক মতো লাগবে বন্ধুরা। এবার নেমে তোমাদেরকে দেখাবো, চারদিকটা একবার দেখে নাও। এই দেখো সিউড়ি ডিপো লেখাই আছে। বন্ধুরা এই বাস স্ট্যান্ড থেকে আমাকে বললো যে এইখানে এক্ষুনি দুর্গাপুরের সরকারি বাস আসবে, তা ওতে চেপে যেতে হবে, ঘন্টাখানেক মতো লাগবে। একটু দাঁড়াই, দিয়ে তোমাদেরকে নেমে গিয়ে আবার দেখাবো। চাপবো দুর্গাপুরের, দিয়ে যাবো জয়দেব, এখান থেকে 1 ঘন্টা লাগবে। চলো উঠে তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো স্টেট বাসও দেখো, ভিড় দেখো কি অবস্থা, দেখো এবারে লোকালের মতো যাচ্ছে। দেখো ভিড়টা দেখেছো, দেখো কি অবস্থা, দেখো যাচ্ছে তাই অবস্থা। লোকালে আসো আর স্টেটেই আসো, যাচ্ছে তাই পরিস্থিতি। দেখো কি ভিড়, দেখো। চলো উঠে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দেবে বন্ধুরা, গাড়িতে বসে গেছি, ভালো জায়গাতেই সিটটা পেয়েছি। চলো নামবো, আমি তোমাদেরকে দেখাবো। এখান থেকে 1 ঘন্টা মতো লাগবে, কন্ট্রাক্টর দাদা বললো আমাকে। জয়দেব মোড়ে নামলাম, এখান থেকে 15 টাকা করে ভাড়া দিয়ে চলে যাবো মেলার ওখানে, দিয়ে তোমাদেরকে দেখাবো। চলো দেখো টোটো গাড়িগুলো উঠে পড়লাম, এক একজনা 15 টাকা করে নিল, 4 জনা যাচ্ছি 60 টাকাতে। চলো এবার মেলায় গিয়ে কথা বলছি। এখনো প্রায় 3 কিলোমিটার মতো যেতে হবে জয়দেবের কেন্দুলি আসতে। আমরা আর 3 কিলোমিটার গেলেই পৌঁছে যাব। অসাধারণ জায়গা, দেখো টাকা চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। এবার খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর একজন অন্যতম কবি হচ্ছেন জয়দেব। তিনি ছিলেন লক্ষণ সেনের অন্যতম সভাকবি। লক্ষণ সেনের সভায় যে 5 জন পঞ্চরত্ন ছিলেন, গোবর্ধন আচার্য, শরণ, থই, উমাপতি ধর এবং শেষে হচ্ছেন জয়দেব। তার রচিত অন্যতম গীত গোবিন্দম কাব্যটা বাংলা ভাষায় বৈষ্ণব সাহিত্য রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। বাংলা ভাষায় যে বৈষ্ণব পদগুলো রচিত হয়েছে তার অনেকটাই এই গীত গোবিন্দর ওপর ভিত্তি করে। মহাকবি কালিদাসের মেঘদূতের পরে দ্বিতীয় গীতিকাব্য হিসাবে আমরা জয়দেবের এই গীত গোবিন্দকে পাই। জয়দেবের কেন্দুলি মৎস্য বাজার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এলাম যখন একটু দেখিয়ে দিই চারিপাশটা ঘুরে। এই যে নির্মল জয়দেবের মেলা প্রস্তুতি চলছে, 14 তারিখ থেকে তো মেলা, কবে কি হচ্ছে আমি সবটাই বলে দিচ্ছি। চলুন, সুন্দর রাস্তাটা করা হয়েছে দেখুন, এখনও পুরোটা কমপ্লিট হয়নি, আমি আপনাদেরকে গিয়ে দেখাবো। একটু সামনে এগিয়ে যাই, চারিধারটা একটু দেখতে থাকুন আমার ভিডিওর মধ্যে দিয়ে। এবার মেলায় কি কি পরিবর্তন হলো সবটাই আমি আপনাদেরকে জানাবো, না আগের মতোই হবে। চলুন, যে স্যাররা সব ব্যাগ বিক্রি করছে, তোমরা এখান থেকে যা যা কিনবা এই ব্যাগ যদি না নিয়ে আসো, হ্যাঁ এখানে আপনাদের মোটামুটি কি কি কদিনের প্রোগ্রামটা থাকে তাহলে স্যার? প্রোগ্রাম তো 4 দিন। 4 দিন কি কি হয় একটু বলুন তো এখানে? কীর্তন, বাউল। আর আপনার এই শুরু হচ্ছে 14 তারিখ থেকে, মকর সংক্রান্তি স্নানের মধ্যে দিয়ে তো হয় শুরুটা, সেই দিনই অনুষ্ঠান তার আগের দিন থেকে শুরু হয়। তার আগের দিন থেকে শুরু হয় না? হ্যাঁ। আর প্রচুর ভক্তবৃন্দ আছে নাকি স্যার? প্রচুর প্রচুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাখে লাখে লোক থাকে। এবার আমি সামনে গিয়ে একটু দেখাই। আপনার নামটা? 50,000 লোক থাকে এখানে। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মধু মণ্ডল। আচ্ছা আচ্ছা, আমরা চ্যানেল থেকে এসেছিলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে চ্যানেলে বলার জন্য। কাকারা সব চলুন, চলছে জয়দেবের কেন্দুলি মেলার প্রায়
2.5 থেকে 3 লক্ষ ভক্তের সমাগম হয়। অর্থাৎ 14 তারিখ থেকে মেলা, 13 তারিখ থেকেই এখানে লোকজন আসতে শুরু করবে বন্ধুরা। আপনাদেরকে গোটাটাই দেখাবো। এবছর অনেক কিছু জিনিসের পরিবর্তন হয়েছে, আমার ভিডিওতে আপনারা সবই জানতে পারবেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে জয়দেব এই কেন্দুলি অর্থাৎ অজয় নদের তীরে জন্মগ্রহণ করেন। তা 600 বছরের পুরনো এই মেলাটা। তার বাবার নাম ভোজদেব এবং মায়ের নাম বামা দেবী। তার গীতগোবিন্দম কাব্যটা অনেকটা মেঘদূত, কালিদাসের মেঘদূতে যে এরকম গীতিকাব্যের ব্যবহার করা হয়েছে, এর মধ্যেও সেরকম গীতিকাব্যের প্রভাবটা খুব বেশি পরিমাণে দেখা যায়। দেখুন এইখানে গানের আসর বসবে, অর্থাৎ বাউল, কীর্তন এগুলো সারা রাত ধরেই চলে। প্রচুর ভক্তবৃন্দ, সাধু, সন্ন্যাসী এখানে উপস্থিত হয় মেলার সময়তে বন্ধুরা। দাদারা সব কাজ করছে, আপনাদেরকে আগে থেকে এসে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চারিধারটা দেখে নেন, বিশাল বিশাল এক একটা প্যান্ডেল, লক্ষ লক্ষ লোক আসে। তো গঙ্গাসাগরের মেলার পরেই দ্বিতীয় হচ্ছে আমাদের এই জয়দেবের মেলাটা, দেখে নেন। দেখেন চারিদিকে শুধু আশ্রমে আশ্রম তৈরি হচ্ছে, প্রচুর ভক্তবৃন্দ উপস্থিত হয়, সাধু সন্ন্যাসী থাকে, মানে বিশাল একটা জমজমাট ব্যাপার এই জয়দেবের 3 দিনের অনুষ্ঠানে। দেখা এগুলো হয়নি, এগুলো হবে বন্ধুরা। 3 দিন ব্যাপী যে অনুষ্ঠানটা চলে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম, দেখেছো? চারিদিকটা দেখাচ্ছি, দেখে নেন, একটু জুম করে দেখিয়ে দিই। চারিদিকে দেখুন বাঁশ পড়ে গেছে, এগুলোও প্যান্ডেল হবে, সব থাকার আশ্রম। মানে রাত্রিবেলায় যদি আসা যায় মনেই হবে না যে রাত্রিবেলা, মনে হবে দিন রাত লাগেইনি, এরকম একটা অবস্থা। কোনো ভয়ের ব্যাপার নেই বন্ধুরা, আপনারা একটু সতর্কভাবে আসবেন, এসে ঘুরে যেন। আপনারা তো আসেন প্রতিবার। দেখেছেন কি বিশাল এরিয়াটা। খ্রিস্টীয় 12 শতাব্দীর শেষ ভাগের দিকে লক্ষণ সেনের রাজসভায় যে 5 জন পঞ্চরত্ন ছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য জয়দেব ঠিক খ্রিস্টীয় 12 শতাব্দীর শেষের দিকেই তিনি গীতগোবিন্দম কাব্য লেখেন। তাহলে আমরা মনে করতেই পারি যে তার জন্মটা খ্রিস্টীয় 12 শতাব্দীতেই হয়েছিল বন্ধুরা। এই গীতগোবিন্দম কাব্যটা হচ্ছে টোটাল 12টি স্বর্গ, 80টি শ্লোক এবং 24টি এখানে গানের ব্যবহার করা হয়েছে। অসাধারণ। আপনারা যদি এর 12 অধ্যায়টা পড়েন অনেক কিছু জিনিস জানতে পারবেন। তা এই গীতগোবিন্দম কাব্যের মধ্যে আমরা পাই টোটাল 3 জন ব্যক্তি, তার মধ্যে একজন সখী রাধা এবং কৃষ্ণ, টোটাল 3 জন। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বসন্তের অর্থাৎ যে লীলা তিনি বসন্তকালে করেছিলেন, সেই লীলাটাকে কেন্দ্র করেই আর কি কবি জয়দেব এই গীতগোবিন্দম কাব্যটা লেখেন। এবং এখানে আমরা দেখতে পাই রাধা কৃষ্ণের একদিকে যেমন বিরহটাকে তিনি তুলে ধরেছেন, অপরদিকে তাদের যে মিলন সেটাকেও তিনি খুব সুন্দরভাবে তার কাব্যে ফুটিয়ে তুলেছেন। বৈষ্ণব পদ, যে সমস্ত পদগুলি বাংলায় রচিত হয়েছিল সেই সময়, তার মধ্যে কিন্তু সংস্কৃত গীতগোবিন্দ হলেও তার প্রভাবটা অনেক অংশে ছিল। এবং তাকে কেন্দ্র করেই আর কি বাংলাতে একাধিক বৈষ্ণব যে পদগুলি রচিত হয় আর কি। হ্যাঁ, এই জয়দেবের গীতগোবিন্দর হাত ধরেই আর কি। চলো তোমাদেরকে এবার এই নদীটা একটু দেখিয়ে নিয়ে আসি। ঠাকুর বানাচ্ছে, সরস্বতী ঠাকুর না? এই সামনে সরস্বতী পুজো 23 তারিখেতে বানাচ্ছে দাদারা। চলো তোমাদেরকে নদীটা একটু দেখাই। চলো এই সামনে নদীটা দেখাচ্ছি। এগুলো সব বোল্ডার বন্ধুরা, এখানে শিল্পীরা সব কাজে ব্যস্ত আছে, সব কাজকর্ম চলছে। দেখো সামনেই তো সরস্বতী পুজো 23 তারিখ থেকে আমরা জানি, তারই সমস্ত কাজকর্ম চলছে, দাদারা এখন ব্যস্ত। চলো তোমাদেরকে আগে গিয়ে নদীটা দেখাচ্ছি, যে অজয় নদীটা, ওটা একটু দেখিয়ে দিই। সেই বীরভূম জেলার কেন্দুলি গ্রাম অর্থাৎ অজয় নদের তীরে কবি জয়দেব গোস্বামীর জন্ম খ্রিস্টীয় 12 শতাব্দীর শেষের দিকে।
সঠিক সাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ থাকলেও আমরা এটাকে নিয়ে এগিয়ে চলছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর 300 বছর পরে জয়দেব গীত গোবিন্দ লেখেন এবং তার যে জীবনের বাদবাকি সময়টা তিনি কিন্তু ওই পুরীতেই কাটিয়েছিলেন এবং তিনি প্রভু জগন্নাথ দেবকে তার গীত গোবিন্দনটা দুবার করে পাঠ করে নাকি শোনাতেন। এই রকম বিভিন্ন বইয়ে লেখা আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, গিয়ে গিয়ে দেখাচ্ছি। এই অজয় নদীটা একটু দেখে নাও। বাহ, দেখো এখানে দাদারা সব ঠাকুর বানাতে ব্যস্ত। সামনে তো সরস্বতী পুজো, দাদারা এখন ব্যস্ত আছে আর কি। তো দাদাদেরকে আর বিরক্ত করছি না, তোমাদেরকে নদীটা একটু দেখাবো। তার আগে দাদা কত সুন্দর করছে। এটা কি বানাচ্ছেন দাদা? জয়দেব পদ্মাবতী হচ্ছে। ও, জয়দেব আর পদ্মাবতী বানাচ্ছেন। আপনার নামটা কি শিল্পীর? আমার নাম মথু বাদ্যকর। মথু, আপনি প্রতি বছর বানান? হ্যাঁ, প্রতি বছর। আচ্ছা আচ্ছা, এই দেখুন কম করে 22 বছর হচ্ছে আমার। 22 বছর ধরে বানাচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোনটা এটা জয়দেব হচ্ছে? দেখি একটু জয়দেবকে দেখিয়ে দিই। এটা এখন তৈরি হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। তখন বাম্পার হবে। শিল্পী মধু মথু 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 বাদ্যকর। আচ্ছা, একটা দারুণ জিনিস দেখাচ্ছি। দেখুন, শিল্পী মথু বাদ্যকরের হাতে তৈরি হচ্ছে জয়দেব এবং পদ্মাবতীর মূর্তিটা। এখনও রেডি হয়নি, আস্তে আস্তে রেডি হয়ে যাবে। 14 তারিখে মকর সংক্রান্তি স্নানের মাধ্যমে এইখানে জয়দেবের মেলার সূচনা হয়। প্রতি বছরই হয়ে থাকে, 600 বছর ধরে হয়ে আসছে। আপনার নামটা কি? আমার নাম মথুর বাদ্যকর। আপনি কত বছর ধরে বানাচ্ছেন এটা? 23 বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এখন সম্পূর্ণ রেডি হতে মোটামুটি কতদিনের মধ্যে রেডি হয়ে যাবে? প্রায় 5 দিনের মধ্যে। 5 দিনের মধ্যে কমপ্লিট, আমরা এসে দেখতেই পাবো না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন পদ্মাবতীর মূর্তিটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে একটা মহাদেবকে আপনাদেরকে দেখাচ্ছি। দাদা বললেন মহাদেবকে একবার দেখিয়ে দাও। এই দেখো, হয়ে যাবে রেডি। আমি একটু আগেই এসেছি, আস্তে আস্তে চলে আসছিলো। নদীটা দেখাবো বলছিলাম না, এই যে সেই অজয় নদী। এই দেখো দেখো অজয় নদীর জল কীভাবে ওদিকে যাবো কী করে। এখানে বস্তা, মানে বালির বস্তা দিয়ে ইয়ে করেছে যাতে নামতে সুবিধা হয়। এসব রোডগুলো সব হবে বন্ধুরা, আস্তে আস্তে সব কাজকর্ম চলছে। শিল্পীরা সব প্রতিমা তৈরিতে ব্যস্ত আর কি। দেখো কত সুন্দর। এটা কি ঠাকুর বানাচ্ছেন? এটা কালী তৈরি হচ্ছে, মানে বিভিন্ন ধরনের মূর্তি থাকে না? ও, মেলাতে বিভিন্ন মূর্তি থাকে, সেগুলো তৈরি করা হচ্ছে এখানে। ওখানে তো আপনাদেরকে জয়দেব, পদ্মাবতী এবং মহাদেবকে দেখালাম। এখানে দাদা দেখুন কি সুন্দর কালী তৈরি করছে। 4-5 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। এক একটা শিল্পী এক একটা দিক দিয়ে পারদর্শী। কেউ মুখমণ্ডল ভালো তৈরি করে, কারোর বডি স্ট্রাকচার ভালো হয়, কেউ চোখ আঁকে ভালো। একজন এক এক রকম দিক দিয়ে পারদর্শী। এখন সবাই কাজে ব্যস্ত আছে। চলো আস্তে আস্তে দেখাই তোমাদেরকে। তার এই শিল্পীরা সব কাজে ব্যস্ত বন্ধুরা। এদিকে তো সমস্ত কাজকর্ম চলছে, জেসিপি দিয়ে সমস্ত মাটিগুলোকে ঠিকঠাক করা হচ্ছে, রাস্তাগুলোকে, যাতে চলাচলের কোনো অসুবিধা না হয় মানুষজন। সেই দিক দিয়ে বিচার করেই দায়িত্ব সহকারে এই কাজগুলো করা হচ্ছে। যেটা বলছিলাম, তাহলে মহাপ্রভুর মোটামুটি জন্মের 300 বছর পরে কিন্তু এই গীত গোবিন্দটা রচনা করা হয়েছিল। তা শোনা যায় নাকি গীত গোবিন্দের যে শেষ যে শ্লোকগুলো, ওইগুলো তিনি লিখে যেতে পারেননি। ওগুলো নাকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শেষ যে পদ সেটা নাকি লিখে শেষ করেছিলেন। দেখো কত সুন্দর কাঁচা মাটি রাস্তা দিয়ে বন্ধুরা এগিয়ে চলেছি। তোমাদেরকে আজকে জয়দেবের মেলার প্রস্তুতি এবং এখানকার মেলাতে এবার কি রদবদল হচ্ছে না আগের মতোই হবে সেইগুলোই আর কি জানাবার জন্য আমি চলে এলাম। এগুলো রাস্তা হচ্ছে না ভাই? আচ্ছা আচ্ছা, এই যে দেখছো সব রাস্তার কাজ চলছে। গপ গপ করে জল বেরোচ্ছে ওখান দিয়ে, দারুণ লাগছে দেখে। দেখেছো দুদিক দিয়ে নদী, খরস্রোতা নদী, স্রোতের বেগ একবারে ভয়াবহ। যদি কিছু পড়ে যায় বা আমি পড়ি আর পাওয়া মুশকিল। দারুণ লাগছে আমার এখানে এসে। তোমাদের কেমন লাগছে ভিডিওটার মাধ্যমে দেখে আমাকে একটু কমেন্ট করে বলো তো। আমার তো দারুণ লাগছে।
এই দেখো দেখো, এই দেখো বন্ধু, গপ গপ করে জল। এই দেখো কীভাবে জল বেরোচ্ছে, দেখো দেখেছো জলের স্রোত, এবার গপ গপ করে জল বেরোচ্ছে। দারুণ লাগছে চারিধারটা, ঝুম করে দারুণ লাগছে সত্যি, তুলনা নেই। এই রাস্তাগুলো নির্মাণ হলে মানুষজনের আরও সুবিধা হবে। দেখো কীভাবে যাচ্ছে কষ্ট করে করে, এইভাবে যেতে হচ্ছে বন্ধুরা। এই দেখো দেহি পদ পল্লব মুদারম, শ্রীরাধার চরণ যুগল যখন ভগবান শ্রীকৃষ্ণ জড়িয়ে ধরে, সেইটাকে কবি জয়দেব কিভাবে তার এই গীত গোবিন্দ লিখবে সেই ভাষাটাই খুঁজে পাচ্ছিলেন না। তিনি নিজে নিজে লজ্জিত বোধ করছিলেন। তখন তিনি নাকি এই পত্রাকে অসমাপ্ত করেই গঙ্গায় স্নান করতে যান। ঠিক সে সময় ভগবান শ্রীকৃষ্ণ কবি জয়দেবের রূপ ধারণ করে তার কুঠিরে গিয়ে এই দুটি পদ অর্থাৎ দেহি পদ পল্লব মুদারম এটা লিখে দেন, লিখে শেষ করেন এবং তার পত্নী অর্থাৎ পদ্মাবতীর কাছে আহার সংগ্রহ করে খেয়ে তিনি চলে যান। পরে যখন জয়দেব সেই স্থানে এসে তার কাছে খেতে চায়, তখন পদ্মাবতী যখন বলে তুমি তো একটু আগে খেয়ে গেলে, তখন তিনি ঘরের মধ্যে ঢুকে গিয়ে দেখতে পান যে তার পদ দুটো যেটি তিনি অসমাপ্ত করেছিলেন সেটি লেখা হয়ে গেছে। তিনি বুঝতে পারেন এটি ভগবান শ্রীকৃষ্ণের লীলা ছাড়া আর কিছুই নয়। খুবই অসাধারণ মনের একজন ব্যক্তিত্ব ছিলেন এই জয়দেব আর কি। এরা সবাই ভালো, কবি জয়দেব, বিদ্যাপতি, পরপর যারা যারা এসছে আর কি। হ্যাঁ, তা আজকের আমার উপস্থাপনা ছিল যে 2026 জয়দেবের মেলার যে পূর্ব প্রস্তুতিটা চলছে এই কেন্দুলিতে, সেটা তোমাদেরকে দেখাবো বলে তাই এসে আমি যা যা দেখলাম মোটামুটি তোমাদেরকে তুলে ধরেছি। এবার চলো মন্দিরের ভিতরে গিয়ে একটু দেখাই মেন জায়গাটা। মানে স্যার একটা কথা বলছিলাম এই ঠাকুরগুলো আপনাদের এক একটা ঠাকুর এক একটা এই যে প্যান্ডেলগুলো হচ্ছে এখানে থাকবে না, দিয়ে পুজিত হবে না কি না, এগুলোর একটু সিস্টেমটা একটু বলুন তো স্যার। আমি দেখছি বিভিন্ন জায়গাতে সব মূর্তিগুলো তৈরি করছে কেউ যে হচ্ছে এগুলা যে আগ্রা মানে খন্দন, হ্যাঁ আখড়া, হ্যাঁ আগ্রা হয়। হুম, যে রাস্তাতে ঠাকুরগুলা দেওয়া হচ্ছে সেগুলো দান ধান করি, ও যায় সব দান ধান করি। ও আচ্ছা, আপনারা নিয়ে এখানেই বসে থাকেন? ও এগুলোকে দান ধ্যান করা হয় না? আচ্ছা 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 আচ্ছা, এইবার বুঝতে পারলাম, তার জন্যই আপনারা বানাচ্ছেন। ও হুম হুম হুম। বন্ধুরা এখান থেকে আমি একটা জিনিস জানতে পারলাম, এই যে মূর্তিগুলো তৈরি হচ্ছে এই সমস্ত রাস্তার ধারে ধারে মূর্তিগুলো থাকবে, তা যারা চান টান করে পুজো টুজো দিয়ে যাবে তারা দান ধান করতে করতে যাবে। এখানে বিকলাঙ্গ, তারপরে হাত পা ভাঙা অনেক রকম মানুষ তোমরা এখানে দেখতে পাবে এবং তাদেরকে তোমরা পারলে একটু দান ধান করেই যেও। হ্যাঁ, খুবই দুঃখী তারা আর কি। হ্যাঁ, আমি তো শুনলাম এখানে একজন বলছিলেন এর আগে তারা নাকি সেজে গুজে থাকে, তাদেরকে দান ধান করবা না, কিন্তু আমি এটা ব্যক্তিগতভাবে দেখিনি, আমি প্রথমে এসেছি আজকে। হ্যাঁ, তা আমার যেটা মনে হলো, এবার তোমাদের ব্যাপার, তোমরা কি করবা না করবা তোমাদেরকে সেটা জানিয়ে দিলাম। চলো এবার রাস্তা কতটা হয়েছে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো এই অবধি রাস্তার কাজ কমপ্লিট হয়েছে, এর উপরে আবার পিচ দিয়ে ঢালাই করা হবে, পুরোটা এখনও হয়নি। এরপর থেকে আবার দেখো কাজকর্ম চলছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। সামনেবার এসে আমরা দেখতে পাবো এই আশা করা যায়। চলো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, ল্যাংড়া খোড়া থেকে খুবই সাবধান, খুব বিপজ্জনক এরা। সেজে গুজে বসে থাকে বহুরূপীর মতো এবং লোকের কাছে পয়সা আদায় করে, চুরি ছিনতাই নাকি হয়। এখানে আমাকে একজন বললো, সেটাই তোমাদেরকে জানালাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি, পরপর গিয়ে দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, অনেক কিছু জিনিস বাকি আছে এখনও তোমাদেরকে দেখাবার বা শোনাবার। এই রাস্তাটা কি মেলার আগেই কমপ্লিট হবে কি মনে করছেন? আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি দাদা? আমার নাম মধু মণ্ডল। আপনি এখানকার বাসিন্দা তো? আমি জয়দেব বাসিন্দা। ও আচ্ছা আচ্ছা, তা এই রাস্তাটা কদিন ধরে কাজ হচ্ছে? এই রাস্তা মোটামুটি 1 সপ্তাহ। ও তাহলে তো মানুষজনের যাতায়াতের সুবিধাই হবে কমপ্লিট হয়ে গেলে। বলতে গেলে এই রাস্তাটা শুধু অনলি মানে মেলা পারপাসের জন্য করছে। ও দিয়ে মেলা হয়ে গেল, রাস্তার গল্প শেষ? হ্যাঁ, বন্ধ হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না একদিন তো কমপ্লিট হবেই। না কমপ্লিট হবে না, এটা আপনার রাস্তাটা ছিল ব্রিজ হয়ে যাওয়ার জন্য এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে তো খুব অসুবিধা গো মানুষজনের যাতায়াত করা। না অসুবিধা হয় বলতে ব্রিজ হয়ে গেছে, যার জন্য এইটা রাস্তাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ব্রিজ হয়ে গেছে, সুবিধা হয়েছে একদিকে, একদিকে আবার এই দিক দিয়ে তোমার এই রাস্তা কমপ্লিট না হওয়া অব্দি অসুবিধা। সেটা বন্ধ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা চালু হলে আবার সুবিধা হবে। এই রাস্তাটা মানে কিছু লোকের সুবিধা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ধারে পাশে যতগুলো যেসব গ্রামগুলো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। হুম,
বহরমপুর থেকে স্টেট বাসে করে 81 টাকা দিয়ে আমি সিউড়ি বাস স্ট্যান্ডে এসে নেমেছি দুপুরে 1টার সময়। দিয়ে ওখান থেকে 1:16 আর কি 30 টাকা দিয়ে এই জয়দেব মোড়ে আমাকে নামিয়ে দিল। ওখান থেকে আমি 20 টাকা দিয়ে এই জয়দেবের মেলার এখানে চলে এসেছি। বন্ধুরা তোমরা ওইভাবে এসো যারা মুর্শিদাবাদ দিয়ে আসবা। আমি যেহেতু বহরমপুর থেকে এসেছি ওইভাবে তোমাদেরকে বললাম, আমি এইভাবেই এসেছি আর কি। বন্ধুরা এবার তোমাদেরকে এখানকার মন্দিরগুলো দেখাই। এবার বেশ কিছু পরিবর্তন এই মেলায় এবার হয়েছে, সেগুলো তোমাদেরকে জানাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, সিঁড়ি দিয়ে উপরে উঠে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। কেন এইভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে বন্ধুরা, আমি একটা অন্য রাস্তা দিয়ে এসেছি তাই। চলো। ভগবান সহস্রে স্থানে লিখিয়াছিলেন দেহি পদ পল্লব মুদারম, জয়দেব পদ্মাবতীর মিলন মন্দির। এই দেখুন বাবা কুশেশ্বরনাথের মন্দির, কি অসাধারণ লাগছে। দেহি পদ পল্লব মুদারম, এই যে আপনাদেরকে একটু আগে বললাম পত্রার কথা, এখানে বসেই লিখেছেন ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের বেশ ধরে। জয়দেব এবং পদ্মাবতীকে আপনারা দেখছেন, এই দেখুন কত সুন্দর লাগছে। এবার এটা একটু দেখিয়ে দিই, এখানে একটা গাছ আছে, এটা কিসের গাছ? ও দেখো বেল ধরেই আছে, বেলের গাছ, অনেক পুরনো গাছটা। না না এত তাড়াতাড়ি বেল ধরতো না। এখানে দেখুন দুটো শিব মন্দির আছে, একটা রামেশ্বর আর একটা রত্নেশ্বর শিব মন্দির, জোড়া শিব মন্দির আর কি, নামটা আলাদা। এখানে বট অশ্বত্থ পাকুড়ের দেখুন গাছটা, তাল গাছ কোনটা? আর দুটি তাল, ও এই দেখেন এখানে তাল গাছ আছে বট গাছের উপরে। বট গাছের ওপরে, অত সুন্দর লাগছে দেখতে, একবারে ইউনিক জিনিস দেখলাম। বটের ওপরে তালের গাছ, দারুণ লাগছে দেখতে বন্ধুরা। এবার ষষ্ঠী তলাটা একটু দেখিয়ে দিই চলো তোমাদেরকে। মা ষষ্ঠী তলা, এই দেখো এটা মা ষষ্ঠী তলা, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এক ঝলক। আর একটা মন্দির দেখাবো, দারুণ জায়গাটা গো বন্ধুরা, খুবই সুন্দর লাগছে আমার এখানে এসে আজকে। দেহি পদ পল্লব মুদারম, এই পথটা ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের আর কি, জয়দেবকে নকল করে এই পথটা লিখেন এখানে বসে। আর এইখানে এইটা, এটা হচ্ছে ম্যাজিকটা হচ্ছে জয়দেবের অংশ। হ্যাঁ জয়দেবের পায়ের অংশ। কিসের অংশ? একটা ইউনিক জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে প্রভু জয়দেবের পা ধোয়া শিলা, এখানে বসে তিনি পা ধুতেন, অসাধারণ। ভালো করে দেখে নেন, জয়দেবের পা ধোয়া শিলা আপনাদেরকে দেখালাম। জয় বাবা। স্যার কোথা থেকে এসছেন? আমরা নদিয়ার থেকে নদিয়া থেকে প্রতি বছর আসেন না এই বছর প্রথম? নতুন এসছি। নতুন এলেন? কারোর মুখে শুনে এলেন না আগে থেকে আপনি জানতেন? আমরা এখানে একটা অনুষ্ঠানে এসেছি, প্রোগ্রাম, সেই প্রোগ্রামের থেকে এখানে এসেছি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই বছরই প্রথম না? প্রথম। আচ্ছা আপনার নামটা কি স্যার? হ্যাঁ, নাম? ভবানী দাস। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দেখুন ঘুরে ঘুরে দেখুন। বাবা কুলেশ্বরনাথ শিব মন্দিরকে দর্শন করার পর এবার আমরা এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে এর থেকেও ভালো আর একটা মন্দির দেখাচ্ছি, চলুন গিয়ে দেখুন। সব রেডি করা হচ্ছে, প্রস্তুতি চলছে মকর সংক্রান্তির পুণ্যস্নানের মধ্যে দিয়ে যে 3 দিনব্যাপী জয়দেবের যে মেলার এখানে আয়োজন করা হয়, অর্থাৎ তার জন্মস্থানে। আমরা তো জানি প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হয়, তারই সূচনা পর্বের কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা ভিডিওতে গোটাটা দেখানো সম্ভব না, কেননা ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। চলুন আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি যতটা পারছি। মেন জিনিসটা এখনও দেখাবার বাকি আছে বন্ধুরা। কাকা কোথা থেকে এসছেন? কাকা বসে আছে। উপযুক্ত শৌচবিহীন প্লাস্টিক বর্জিত জয়দেবের মেলা। এটা একটা গেস্ট হাউস, এখানে আমাকে বললো যে সরকারি লোক ছাড়া আমরা থাকতে দিই না। এই দেখেন এটা একটা গেস্ট হাউস, আপনারা যারা চাকরি বাকরি করেন অবশ্যই এসে এখানে থাকতে পারবেন, আগে থেকে একটু যোগাযোগ করে নিন। স্যার আপনাদের ফোন নাম্বারটা একটু দেন না, ফোন নাম্বারটা একটু দেন। এই মা ওই ফাঁড়িতে খবর নেন, ও পুলিশ ফাঁড়িতে সব পাবেন, ওখানে বলে দেবে না? ঘুমটি রয়েছে না, এই ঘুমটিটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশেই দেখুন আছে অতিথি নিবাস। আচ্ছা আচ্ছা, জয়দেব বই আছে, ওখানে থাকা যাবে সবাই না? আচ্ছা 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 আচ্ছা। শৌচালয়েরও ব্যবস্থা আছে, পুরুষ এবং মহিলাদের, কোনো অসুবিধা হবে না বন্ধুরা।
এগুলো এই দেখেন রাধা গোবিন্দ সেবাশ্রম, জয়দেব কেন্দুলি, বীরভূম। এখানে এসে তোমরা না যাদের অসুবিধা হবে তারা পয়সা টয়সা দিয়ে থাকতে পারো। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওই যে মেন যেটা দেখালাম আপনাদের, সরকারি যে আশ্রমটা দেখালাম সেবাশ্রমটা, ওই মেন রাস্তাটা ধরে বাদিক দিয়ে কিছুটা এসেই এই যে এবার আপনাদেরকে জানাচ্ছি আপনারা সম্পূর্ণভাবে নির্খরচায় কোথায় থাকবেন এখানে এসে, সেটাই জানাচ্ছি। চলুন বন্ধুরা, তোমরা যে মঞ্চগুলো দেখলে তৈরি হচ্ছে, ওখানে এসে তোমরা থাকতে পারো সম্পূর্ণ ফ্রিতে, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। চলো তোমাদেরকে এবার মেন মন্দিরটা গিয়ে একটু দেখাই। আপনাদের ভাড়া পাওয়া যাবে 2-1 দিনের জন্য? কীরকম সিস্টেম একটু বলুন তো আপনাদের। আপনি একা থাকবেন না? একা থাকি, দোকা থাকি, 4 জন থাকি, আপনি সিস্টেমটা একটু বলে দেন। বলতে হবে। হ্যাঁ অবৈধ জিনিস আমরা প্রশ্রয় দিই। হ্যাঁ, ওগুলো তো কেউই দেবে না। হ্যাঁ, এবার বলুন। মনে করুন গান শুনতে এলাম, রাতে বাড়ি যেতে পারলাম না, আমি থাকবো এখানে, ঝামেলায় থাকতে চাইছি না, কি সিস্টেম একটু বলে দেন তাহলেই হবে। থাকবে 500 টাকা লাগবে, একবার থাকবে। এক রাত থাকতে 500 টাকা জন পিছু? দুজন 500 টাকা। যাদের অভাব ধরো দিতে পারছে না তারা বিনা পয়সায় থাকতে দেবা না? আচ্ছা, দেখি তোমাদের একটু, এটা RK হাউস দেখে নাও। এখানে তোমরা এসে এই যে দেখে নাও, এটা AK হাউস। এখানে তোমরা এসে থাকতে পারবা। বললেনি তো কাকু কত করে কী পড়বে না পড়বে। যারা একবারে অভাবী তাদের পয়সা লাগবে না, ঘর অনুযায়ী ভাড়া, বুঝলা তো? হচ্ছে এখানে তোমরা যদি কোনো অসুবিধায় পড়ো এখানে থাকতে পারো। এখানে আর কি 2টো বেড আছে, এখানে কাকা থাকবে, এখানে তুমি থাকবা। এই যে কাকা দেখালো ঘরটা, দেখো কত সুন্দর। চলুন আসেন। আর তাছাড়া অন্যান্য আরও ঘর আছে, একটা দেখান এখান দিয়ে, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবো। ও ও বাদ দেন, এগুলো তোমরা বিছানা টিছানা আপনারা দিবেন না? ও, যারা বিছানা নিয়ে আসবে এখানে থাকতে পারো। এই দেখুন, অসুবিধায় পড়লে এগুলো, হ্যাঁ আমি যেগুলো দেখাচ্ছি খুবই অসুবিধায় পড়ে গেছো তাহলে, বুঝলা তো? একটু এসো, ঘরটা দেখে নিই। কাকা বললো 250 টাকা করে প্রতি ব্যক্তি পিছু ভাড়া নেবে। তোমরা এসে একটু দাম দর করে নিও। কাকা লোক ভালো, বুঝলা তো? দেখো এগুলো সব কনস্ট্রাকশনের কাজ চলছে, তোমাদের ঘরগুলো একটু দেখাবো। হ্যাঁ আচ্ছা চলো, এবার 3 তলায় নাকি? আচ্ছা আচ্ছা, এই দেখো এই যে ছাদ, দাঁড়াও, এই ছাদ থেকে টোটাল মেলাটা তোমরা কভার করতে পারবা বন্ধুরা। যারা সস্তায় বাজেটের ঘর খুঁজছো, জয়দেবের মেলা দেখতে এসছো, সস্তায় কোথায় থাকবা আর ঘিঞ্জির মধ্যেও থাকতে পছন্দ না, এরকম একটা বাড়ি AK ভবন, যেটা দেখালাম AK ভবন তো আপনাদের নাম। এখানে এসে তোমরা থাকতেই পারো। হ্যাঁ দেখো ঘরগুলো একবার দেখো, কত সুন্দর। খাটটা দেখো, অ্যাটাচ বাথরুম আছে, ওপরে ফ্যান আছে, এই যে অ্যাটাচ বাথরুম, ট্যাপেরও ব্যবস্থা আছে, শাওয়ার আছে, সবই আছে। খুব সুন্দর জায়গা, 3 জনের 4 জনের থাকাই যাবে এখানে, বলো? এখানে বাবা তোমরা ও, এগুলো প্যান্ডেল হবে না? ও, এগুলো সব প্যান্ডেল হবে থাকার জন্যে, করবে দেখে নাও। প্রতি বছরে করে এরা, প্রতি বছর করে, এবছর যে নতুন তা না। আর সামনে একটা আরও সমস্ত আছে থাকার জায়গা, তোমরা একটু এসে এসে খোঁজ নিবা। এটা বাউল একাডেমি, এখানেও এসে আপনারা থাকতে পারেন। বাউলরা তো থাকেই, আপনারাও এসে থাকতে পারবেন। এখানে পয়সা দিয়ে আপনাদেরকে থাকতে হবে। হ্যাঁ, এই সামনে রিসোর্ট আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু দেখার জায়গা আছে। আচ্ছা, এটা হচ্ছে জয়দেব রামপুরে আমি এখন দাঁড়িয়ে আছি, AK ভবনে। এনারা প্রতি বছর ঘর ভাড়া দিয়ে থাকেন। যারা দুস্থ লোক তাদের কাছে তো পয়সা নেয়নি না, এবং কোনো অবৈধ কাজকর্ম এখানে হবে না বন্ধুরা। খুবই সুশৃঙ্খল নিয়মমাফিক কাজকর্ম এখানে পরিচালনা করা হয়। খুব সুন্দর লাগলো আমার এখানে এসে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, ঘরটাও দেখালাম, কত কী ভাড়া সেটাও বলে দিলাম। কিন্তু এখানে কোনো খাবার দাবার তোমরা পাবা না, শুধু থাকা, এটা বলে দিলাম। পাশেই আছে বাউল একাডেমি, ওর পাশে এইটা। যারা বাউল একাডেমিতে জায়গা পাবা না তারা এখানে আসবা, চলে আসবা। ওখানে তোমরা খাবার পাবা, এখানে খাবারটা পাবা না, দেখিয়ে দিলাম। চলো, AK ভবনের ফোন নাম্বারটা এবার দাদা তোমাদেরকে বলছে, ভালোভাবে শুনে নাও, বলো। 8926532368। আরেকবার বলো। 8926532368। এটা কতদিন আগে তোমাদেরকে ফোন করতে হবে? হঠাৎ করে আসলে তো হবে না, বুকিং হয়ে গেলে। না, মেলার 4-5 দিন আগে। ও, মেলা 4-5 দিন আগে ফোন করে জানালেই হবে যে আমি অমুক জায়গা থেকে বলছি। হ্যাঁ,
আমি এসে এখানে থাকবো, তা কোনো টাকা পয়সা পাঠাতে হবে না এমনি এখানে এসে ডাইরেক্ট টাকা দিয়ে দেবে? এসে ডাইরেক্ট টাকা দিয়ে দেবে না? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা কি স্যার? কাজল মাসুমি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি এসেছিলাম চ্যানেল থেকে বাপি, বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি দুটো দারুণ পাখি দেখলাম গো, তোমাদেরকে দেখাতে গেলাম তো উড়ে চলে গেল। গোটাটা হচ্ছে বাউল একাডেমি, এখন তো নাম চেঞ্জ হয়ে একতারা একাডেমি হয়েছে। এখানে বাউলরা তো থাকেই অনুষ্ঠানের সময় এসে, আপনারাও আগে থেকে এসে যদি বুকটুক করে যান তাহলে থাকতে পারবেন। শুধু বাউল না বন্ধুরা, চলুন আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখন এটা একতারা একাডেমি হয়েছে, একতারা একাডেমি এখন নাম হয়েছে। এখানেও এসে আপনারা থাকতে পারেন, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম সংস্থা, এই যে বন্ধুরা, এই সমস্ত বাউল বা একতারা একাডেমি যেখানে আপনারা থাকেন না কেন, আপনাদেরকে পয়সা দিয়ে কিন্তু থাকতে হবে। কিন্তু এর আগে যে বাড়িটা আমি দেখালাম, ওখানে যারা দুস্থ আছে, দিতে পারবে না, তাদেরকেও কাকা থাকতে দেবো তাই বলো, সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি ভিডিওতে। এবার চলো মেন জায়গাটা নিয়ে গিয়ে দেখি, ভিডিওটা শেষ করে দেবো। আছে বন্ধুরা, তোমরা একটু যোগাযোগ করে নিও, এখন কেউ নেই বলে আমি কথা বলতে পারলাম না। দেখো মনের মানুষ আখড়া, সব আখড়া, এগুলো মনে হয় সব থাকার ব্যবস্থা করা হয়, প্রচুর লোকজন হয়ে যায় তো, তাই মনে হয় এই অবস্থা। প্রচুর আখড়া আছে। এই দেখো, এবার একতারা একাডেমির সামনে দিয়ে আমি চলে যাচ্ছি এটা দেখাতে দেখাতে। স্যার একটু বন্ধুরা, আমি এই একতারা একাডেমি এখান থেকে একজনকে জিজ্ঞেস করলাম, ওনারা ক্যামেরার সামনে কথা বললেন না, ওদের একটু অসুবিধা আছে। বললো 2520 টাকা জিএসটি ধরে একটা রুম নিয়ে তোমরা থাকতে পারবা 24 ঘন্টা, একটা রুমে 2 জন করে থাকবে, ঠিক আছে? ওর মধ্যে খাওয়া দাওয়া যুক্ত। দাদারা বললো যে 2520 টাকার মধ্যে শুধু ব্রেকফাস্ট তোমরা পাবা এখান থেকে, তাছাড়া অন্যান্য খাবার তোমাদেরকে এখানে রেস্টুরেন্ট আছে, অর্ডার দিয়ে যে যা খাবা সেটা অর্ডার দিয়ে খাবা, এটা দাদারা বললো। ক্যামেরার সামনে ওনাদের অসুবিধা, ওনারা আসতে পারলেন না, ওনাদের হয়ে আমি বলে দিলাম। মনে রেখো, এখানে আসতে মানে বাউল একাডেমি যেটা, সেখানে আপনাদেরকে থাকতে গেলে 2520 টাকা জিএসটি দিয়ে থাকতে হবে। একটা ঘরে 2 জন করে থাকবে 24 ঘন্টার জন্যে। বাউল একাডেমি, চলো আমরা এদিক দিয়ে আবার চলে যাই। ভেতরে ঢুকতে পারলাম না, আমার কাছে এখন ভেতরে ঢোকার মতো অতটা সময় নেই, তোমাদেরকে আরও কিছু জায়গা দেখাবো। চলো বন্ধুরা, 2520 টাকা জিএসটি দিয়ে তোমাদেরকে থাকতে হবে এই একতারা একাডেমিতে। অর্থাৎ আগে যেটা বাউল একাডেমি ছিল, এখন একতারা একাডেমি হয়ে গেছে। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, অর্থাৎ তোমরা পাবা ব্রেকফাস্ট এখান থেকে, আর অন্যান্য খাবার তোমাদের এখানে ভিতরে রেস্টুরেন্ট আছে, কিনে খেতে হবে, এটা জানিয়ে দিলাম। 24 ঘন্টার জন্য তোমরা থাকবা, এসে যোগাযোগ করে নিও। মঞ্চটা তোমরা দেখে নাও, যেখানে বাউল এবং কীর্তনের গানগুলো হয়ে থাকে মেলার সময়। নতুনভাবে কনস্ট্রাকশনের কাজ করা হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, টিনগুলো সব পাল্টানো হয়েছে, রং টং করেছে, কিছু কিছু টিনে মরচে লেগে গেছিলো, ওগুলোকে পাল্টেছে। মেলার সময় সব বাউল গান কীর্তন সব আসর বসে এখানে, বাউল মঞ্চ, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটাও। এবার চলো মেন মন্দিরটা একটু দেখিয়ে দিয়ে চলে যাব। আপনাদেরকে এবার দেখাতে চলেছি এখানকার প্রসিদ্ধ রাধা বিনোদের মন্দির, যেটা জয়দেবের আর কি জন্মভিটের উপরে তৈরি করা হয়েছিল। 1683 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর এই নবরত্ন মন্দিরটাকে তৈরি করেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটা, দেখুন। আপনাদেরকে এবার একটু মন্দিরটা দেখাই। এখানে আপনারা দেখুন 9টা চূড়া দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় নবরত্নের মন্দির, 9 চূড়া বিশিষ্ট মন্দির। সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কি অসাধারণ লাগছে দেখে। মন্দিরের গায়ে আপনারা ভগবান বিষ্ণুর 10 অবতারের সাথে সাথে রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী ফুটে উঠেছে। একটু লক্ষ্য করুন বন্ধুরা, টেরাকোটার কাজগুলো একটু দেখুন, অসাধারণ, তুলনা নেই। আমরা এসেছিলাম চ্যানেল থেকে, বং পিএম চ্যানেল থেকে বাপি। এই মন্দিরের ব্যাপারে আপনি কয়েকটা বক্তব্য তুলে ধরুন। আপনার নামটা কি স্যার? আমার নাম নিত্যনারায়ণ চট্টোপাধ্যায়। আপনি এই মন্দিরের? আমি এই পাড়ারই লোক। আচ্ছা আচ্ছা, সেবাইতে আমার আত্মীয়। আচ্ছা আচ্ছা, একটু বলুন তো এই মন্দিরের ব্যাপারে। মন্দিরটা কত সালে কে নির্মাণ করেছে স্যার? 1683 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারানী ব্রজসুন্দরী দেবী
ডাকনাম ছিল নৈরানী দেবী। তিনি এই মন্দিরটা জয়দেব, কবি জয়দেবের বাস্তুভিটার ওপরে নির্মাণ করেন। ও আচ্ছা আচ্ছা, মোটামুটি তাহলে এই মন্দিরটা 400 বছরের প্রায় পুরনো? 400 বছর। আচ্ছা আচ্ছা, এই মন্দিরের গায়ে তো আমি দেখলাম বিভিন্ন ভগবান 10 অবতারের যে লীলা সেইগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, অপরূপ কারুকার্য। 10 অবতারের লীলা, হ্যাঁ 10 অবতারের লীলা আছে। তারপরে আপনার রামায়ণ মহাভারতের কিছু কিছু কাহিনী আছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তা আপনাদের এবার একটু পুজোর অনুষ্ঠানের ব্যাপারে কয়েকটা কথা বলুন। এবার 2025-এ আমরা যা দেখেছি, 2026 সালে আমরা কি কি পরিবর্তন দেখবো? এবার কিছু কিছু তো চেঞ্জ হয়েছে, অনেকে বলছে। পরিবর্তন বলতে এখানে আপনার যেমন যথারীতি পুজো অর্চনা হয় সেটা চলতেই থাকবে। আচ্ছা, হ্যাঁ, এখন তখন ভক্তদের প্রবেশের জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে সুষ্ঠুভাবে যাতে তারা ঢুকতে বেরোতে পারে সেই সব ব্যবস্থাগুলো প্রশাসনিক স্তর থেকে নেওয়া হয়। হ্যাঁ, এবং এখানকার যারা সেবায়েত আছেন তারা মন্দিরে সেবা পুজো করিয়ে দেন ভক্তদের। আচ্ছা আচ্ছা, তা এবার কি কি বদল আনছেন আপনারা আগের বারের থেকে? এই তুলনায় তো আশা করা যাচ্ছে আগের বারের থেকে এই তুলনায় ভক্ত আরও বেশি আসবে, আপনাদের কি মনে হয়? ভক্ত তো প্রতি বছরে বছরে বাড়ছে। আচ্ছা, সেই অর্থে পরিবর্তনের কোনো ব্যাপার নয়। হ্যাঁ, যেভাবে চলে পুজো অর্চনা সেইভাবে চলবে। মোটামুটি কখন থেকে পুজোটা বসে আপনাদের স্যার? পুজোটা এই পুজোটা হয় সারাদিনই চলে, সারাদিন ভক্তরা পুজো দিতে পারে। আচ্ছা আচ্ছা, এবং সেবার যে আপনার ভোগ রাগ যেটা টাইমলি সেটা হয়, যেমন 12 মাস হয় তেমনি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এবার পরিবর্তন আমরা কি কি দেখবো মোটামুটি আগের বছর থেকে এবছর? কিছু তো পরিবর্তন বলছেন? হ্যাঁ, এখানকার পুজো মেলা হ্যান ত্যান এগুলো। মেলার পরিবর্তন তো, মেলা এখন নদীর গর্ভে, হ্যাঁ ওখানে মেনলি মেলাটা বসে। হ্যাঁ, আর গ্রামের বুকেও বিভিন্ন মানে মেলার দোকানদাররা বসে, গোটা গ্রামটা জুড়েই মেলা। আচ্ছা, এবং মেন মেলাটা এখন নদীর গর্ভে। মেল মেলা যেটা হতো নদীর ইয়েতে চলে গেছে। যত আশ্রম, হ্যাঁ যত বড় বড় ট্রেনগুলো হয়, হ্যাঁ বিভিন্ন আশ্রম, সেবা মহোৎসব, বাউল গান, কীর্তন গান, এগুলো চলতেই থাকে। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার মহামূল্যবান সময় দিয়ে আমার চ্যানেলে বলার জন্য। ভালো থাকবেন স্যার। আপনার কোন চ্যানেল? বোর্ডটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। জয়দেবের খ্যাত রাধা বিনোদ মন্দির, কেন্দুলি। ইস্টক নির্মিত এই নবরত্ন মন্দিরটি নিচু ভিত্তিভূমির ওপর অবস্থিত। বর্গাকার গর্ভগৃহের উপরে 2টি তলায় মোট 9টি রত্ন আছে। ঠিক আছে, এটি বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর 1683 খ্রিস্টাব্দে মন্দিরটি তৈরি। এবার ভেতরে ঢুকে একটু আপনাদেরকে দেখাই। এখানে জয়দেব আর পদ্মাবতীকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেছেন? এবার আস্তে আস্তে দেখে নেন অন্যান্য যে সমস্ত ঠাকুরগুলো সিংহাসনে আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ লাগছে দেখে, সত্যি মন্দিরের চূড়াটা যা লেগেছে না দেখে আমার দারুণ লেগেছে, অসাধারণ। এখানে কি কি ঠাকুর আছে স্যার? এখানে জয়দেবের সেবিত বিগ্রহপতি রাধা বিনোদ, রাধা গোবিন্দ চাঁদ, হ্যাঁ রাধা বিনোদের মন্দির। এখানে কি? আচ্ছা, আর এই পদ্মাবতী, এটা জয়দেবের হাতে প্রতিষ্ঠা করা। আচ্ছা, রাধা বিনোদ ঠাকুরকে দেখছি আমরা না? আর এটা রাধা মাধব, রাধা গোবিন্দ এবং রাধা মাধব, এইগুলো জয়দেবের হাতে প্রতিষ্ঠা করা যে মূর্তি আপনাদেরকে দেখালাম। এখানেও দেখুন জয়দেব আর পদ্মাবতীকে আপনারা দেখতেই পাচ্ছেন। এই ঠাকুর মশাই, আপনার নামটা কি? আমার নাম জয়দেব মন্দির সেবায়িত পুরোহিত। আচ্ছা আচ্ছা, বেনি মাধব অধিকারী। মোটামুটি 14 তারিখ থেকে আপনাদের সম্পূর্ণভাবে স্টার্ট। 15, 16, হ্যাঁ 3 দিন হয় না, 3 দিন মেলা, কিন্তু থাকবে 18 পর্যন্ত। 18 অবধি থাকবে না? 13 থেকে স্টার্ট, 13, 14, 15, 16, 17, 18। এইবার এই পরিবর্তনটাই হচ্ছে, অন্যান্য বার হয় না, এবার বেড়েছেন না? হয় না, এবারে এই পরিবর্তন হয়েছে যে 13, 14, 15, 16, 17, 18। আচ্ছা আচ্ছা, 2 দিন বাড়তি দিয়েছে। 2 দিন বাড়তি আপনাদের, এটাই পরিবর্তন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কি অপূর্ব 9 চূড়া বিশিষ্ট এই মন্দিরটা।